প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা কিন্তু গত ক্লাসগুলো থেকে আমরা পড়তেছি হলো ভিসকোস রেয়ন নিয়ে। প্রথমে আমরা পড়লাম হলো ভিসকোস রেয়নটা কী জিনিস, সেটার ইতিহাস, তারপরে রিজেনারেটেড ফাইবার জিনিসটা কি। আজকে থেকে আমরা শুরু করব হলো ভিসকোস রেয়ন প্রস্তুতের বিভিন্ন ধাপগুলো। তো এটার অ্যাকচুয়ালি 12টা ধাপে সম্পন্ন হয়। তা যেহেতু আমি আজকেই প্রথম কোনো একটা কৃত্রিম ফাইবারের প্রস্তুতি নিয়ে বর্ণনা করতেছি, সে কারণে আমি যদি এই পুরো 12টা ধাপ একটা ক্লাসের মধ্যে আলোচনা করি তা সেটা অ্যাকচুয়ালি তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তো আমি এইটার জন্য তোমাদেরকে যাতে মানে ভালোভাবে তোমরা জিনিসটাকে বুঝতে পারো, সে কারণে আমি এটাকে করেছি কি, এটাকে 3টা পার্টে আমি বিভক্ত করেছি। তো প্রথম পার্টে আমরা জাস্ট শুধু আলোচনা করব হলো কাঁচামাল সংগ্রহ, সেলুলোজ বিশুদ্ধীকরণ, কন্ডিশনিং এবং স্ট্রিপিং। তো ভিসকোস রেয়ন প্রস্তুতের জন্য যে ধাপগুলো, এটা হলো প্রথম 4টি ধাপ, এরপরে আরও 4টি ধাপ আছে, তারপরে আরও 4টি ধাপ আছে। এবং আমরা যখনকার পরীক্ষার খাতায় লিখব বা যে কোনো আলোচনাই হোক না কেন, তখনকার কিন্তু এই 12টা ধাপকে আমাদেরকে একসাথেই বর্ণনা করতে হবে। কিন্তু বোঝার সুবিধার কারণে এবং প্রথম একটি কৃত্রিম ফাইবারকে নিয়ে বিশ্লেষণ করা বা এটাকে প্রস্তুত করার জন্য ভালো মতো বোঝার জন্য আমি এটাকে 3টা পার্টে করতে যাচ্ছি। তো আজকে হলো প্রথম পার্ট, ভিসকোস রেয়ন প্রস্তুতের প্রথম পার্ট। তো প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো কাঁচামাল সংগ্রহ করতে হবে। তা ভিসকোস রেয়নের জন্য কাঁচামালগুলো কি কি, এখানে লেখছে ইউক্যালিপটাস কাঠের টুকরা। আচ্ছা, কেন আমরা ইউক্যালিপটাস গাছের টুকরাকে ব্যবহার করতেছি? কারণ আমরা জানি যে গাছের যে কাঠগুলো, সেই কাঠগুলো সেলুলোজ দ্বারা গঠিত। আচ্ছা, প্রথমে কি কাঁচামাল সংগ্রহ, ভিসকোস রেয়ন রিজেনারেটেড সেলুলোজ ফাইবার, এটা আমরা কিন্তু গত ক্লাসে জানছি যে রিজেনারেটেড ফাইবার জিনিসটা কি। রিজেনারেটেড মানে হলো পুনরায়, আর জেনারেটেড মানে তৈরি করা। তো পুনরায় তৈরি করার ব্যাপারটা তোমরা যদি এই রিজেনারেটেড ফাইবার সম্বন্ধে আরেকটু ভালো মতো জানতে চাও, গত ক্লাসগুলো দেখলেই তোমরা ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা ওই বিষয়ে আর গেলাম না, কারণ আমি ধরেই নিচ্ছি যে তুমি অ্যাটলিস্ট রিজেনারেটেড ফাইবার বলতে কি বোঝায় সেটুকু তোমরা জানো। সেই কারণে তোমরা এখন ভিসকোস রেয়নটা কীভাবে প্রস্তুত করা সম্ভব সেই জিনিসটা জানার জন্যই এই ক্লাসে তোমরা এসেছো। আচ্ছা, এর মূল উপাদান হলো সেলুলোজ। এটা আমরা আগে থেকেই জানি যে রিজেনারেটেড ফাইবারগুলো সাধারণত সেলুলোজ দ্বারাই তৈরি করা হয়, প্রক্রিয়া করে। তারপরে হলো সেলুলোজের বিভিন্ন উদ্ভিদের কাঠ থেকে সংগ্রহ করা হয়। সেলুলোজ জিনিসটা বিভিন্ন গাছের কাঠ থেকে বা বিভিন্ন উদ্ভিদ থেকেই অ্যাকচুয়ালি এটাকে সংগ্রহ করা হয়। এটা গাছের কাঠ হতে পারে, বাঁশের মণ্ড হতে পারে, কাঠের মণ্ড হতে পারে, তারপরে হলো লিন্ট এবং লিন্টার্স। হ্যাঁ, তুলাকে আমরা যখন মানে সুতা তৈরির কাজে ব্যবহার করি, বেঁচে যাওয়া পরিত্যক্ত তুলোগুলোকে, সেই সেলুলোজগুলোকে আমরা আবার পুনরায় উৎপাদন করার কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, কাঠের মধ্যে শতকরা 90% সেলুলোজ থাকে, কারণ উদ্ভিদের যে মানে মূল বৈশিষ্ট্যটা কি, ওদের যে কোষের গঠনটা, এটার মূল জিনিসটাই হলো সেলুলোজ। আচ্ছা, ভিসকোস রেয়নের প্রস্তুতির আমাদের যে রসায়ন তত্ত্বটা, এটা কি আসলে ব্যাপারটা কি হবে এই কাঠটাকে সংগ্রহ করার পরে, মানে দ্য কেমিস্ট্রি অফ ভিসকোস রেয়ন প্রসেস। আচ্ছা, প্রথমে কাঠ থেকে সংগৃহীত সেলুলোজকে বিশুদ্ধ করতে হয়। কাঠগুলোকে আমরা বিশুদ্ধ করতে হবে। তারপর বিশুদ্ধীকরণ করার পরে সেলুলোজকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করা হয়। কস্টিক সোডা, তোমরা এটা সংকেতটা জানো অবশ্যই। হ্যাঁ, কস্টিক সোডার মধ্যে এটাকে বিক্রিয়া করানো হয়, করিয়ে সোডা সেলুলোজ বানানো হয়। যখনকার আমরা কস্টিক সোডার সাথে সেলুলোজের বিক্রিয়া ঘটাবো, তখনকার ওটা সোডা সেলুলোজে পরিণত হবে। পরে তা কার্বন ডাইসালফাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সেলুলোজ জ্যান্থেটে পরিণত হয়। আমি কিন্তু এগুলোকে নিয়ে আরও ডিটেলস বলবো, তোমরা জাস্ট একটু শুনে নাও। হ্যাঁ, মানে তারপর কি কার্বন ডাইসালফাইডের সাথে বিক্রিয়া করে সেলুলোজ জ্যান্থেটে পরিণত করা হবে। পরে এটিকে কস্টিক সোডার পাতলা দ্রবণে দ্রবীভূত করা হয়। সেখানে দ্রবণকে স্পিনিং ইউনিটের মাধ্যমে অত্যাধিক চাপে অতিক্রম করানো হয়। এতে অ্যাসিড দ্রবণের মধ্যে দিয়ে অতিক্রম করলে মিহি ফিলামেন্ট হিসেবে অধক্ষিপ্ত হয় এবং অধক্ষিপ্ত বা তৈরিকৃত সেলুলোজ ভিসকোস রেয়ন বলা হয়। এই উৎপাদিত সেলুলোজের চেইন লেন্থ রেয়নের মূল সেলুলোজের মানে চেইন লেন্থের
8 ভাগের 1 ভাগ হয় আর কি। তো চলো এখন আমি জাস্ট সিম্পলি বললাম, এখন বিশুদ্ধিকরণ ব্যাপারটা আসি। আমরা তো কাঁচামাল সংগ্রহের ব্যাপারটা জানলাম, এখন সেলুলোজ বিশুদ্ধিকরণ সম্বন্ধে তোমাদেরকে সামান্য বলা হয়েছে। এটা কি, তা ভিসকোস রেয়ন প্রস্তুতির প্রথমে সেলুলোজকে বিশুদ্ধ করা হয়, একটু আগে কিন্তু বললাম। সেলুলোজযুক্ত ইউক্যালিপটাস বা ফার জাতীয় গাছের কাঠের টুকরোগুলোকে ছোট ছোট আকারে বা ছোট ছোট চিপস আকারে বা শিটে পরিণত করা হয়। চিপস বলতে দেখা যায় কি, মানে একদম ছোট টুকরা, এই ধরো যে এরকম একটা ছোট একটা টুকরা বা পাতলা শিট। কারণটা কি, যাতে আমি এই দ্রবণের সাথে বিক্রিয়া করাইতে পারি, করায় এটাকে মানে বিক্রিয়ার জন্য এবং বিক্রিয়া করে বিশুদ্ধ করতে পারি, সেটা করে একদম ছোট ছোট চিপস আকারে, একদম ছোট ছোট টুকরো আকারে কেটে নেওয়া হয়। আচ্ছা, এই কাঠের টুকরোগুলোকে ক্যালসিয়াম বাইসালফাইড দ্রবণের সাথে ক্রিয়া করাতে হয় এবং 14 ঘন্টা যাবৎ তাপে ফুটানো হয়। মানে বিশুদ্ধিকরণ ব্যাপারটা এই দ্রবণের সাথে প্রায় 14 ঘন্টা একটা নির্দিষ্ট তাপে এটাকে ফুটাতে হয়। এই ধরনের ক্রিয়াতে কোনো ক্ষতিগ্রস্ত হয় না, মানে সেলুলোজের সাধারণত তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু কাঠের মধ্যে যে জিনিসটা থাকে, যে লিগনিন নামক পদার্থগুলোকে সালফোনেটেড পদার্থে রূপান্তরিত হয়, যা পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় একটা উপাদান তৈরি হয়, সালফোনেটেড লিগনিনটা। আমাদের যে উদ্ভিদের এই কাঠটা, এটা শুধু সেলুলোজ দ্বারাই গঠিত না, এখানে লিগনিন থাকে, পেকটিন থাকে, তারপরে হেমিসেলুলোজ থাকে, এরকম অনেকগুলো পদার্থ দ্বারা তৈরি। তার মধ্যে যেই পদার্থটা, যেটার নাম লিগনিন, সেটা সালফোনেটেড পদার্থে রূপান্তরিত হয় এবং এই সালফোনেটেড পদার্থটা পানিতে দ্রবীভূত হয়। এই দ্রবীভূত করার জন্যই বেসিক্যালি আসলে এই কাজটা করা হইল। 14 ঘন্টা যেমন তাপে এবং কাস্টিক সোডা দ্রবণে দ্রবীভূত করে একে ভালোভাবে ধৌত করে সেলুলোজকে পরিশোধন করা হয় এবং লিগনিন সালফোনেটেড বাই প্রোডাক্টগুলো পানিতে আলাদা করা হয়। যেহেতু এটা পানিতে দ্রবীভূত, সেই জন্য এটাকে আমরা যদি ওয়াশ করি, পানির সাথে দ্রবীভূত হয়ে এটা পানির সাথে বের হয়ে চলে যাবে। আর বাকি থাকলো কিন্তু আমাদের কাস্টিক সোডাটা। এটাকে আমরা ধৌত করে এটাকে পরিশোধন করলাম। লিগনিন সালফোনেটেড বাই প্রোডাক্টগুলো পানি সহ আলাদা করা হয়ে যাচ্ছে। এরপরে ডাইস এর সময় সাহায্যকারী হিসেবে ব্যবহার করা হয় এবং কাঠের টুকরোগুলোকে সিদ্ধ করতে প্রচুর পরিমাণ পানি ব্যবহার করা হয়, যাতে এইটা দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, সেলুলোজ পাল্পগুলো, এখন এগুলো কি একটু পাতলা পাতলা আঁশ টাইপের, একটু ভাসমান অবস্থায় আমাদের এই সেলুলোজগুলোকে থাকে, এগুলোকে পাল্প বলা হয়। এই পাল্পগুলোকেই আমাদেরকে আলাদা করে সংগ্রহ করতে হয়। আচ্ছা, এরপরে চলে গেল হলো কন্ডিশনিংয়ে। বিশুদ্ধিকরণের ব্যাপারটা বুঝলাম, এখন কন্ডিশনিংয়ের ব্যাপারটা কি, যে পাল্পগুলোকে আমরা পাইলাম, উড পাল্পগুলো, কাঠের পাল্পগুলো বা ইউক্যালিপটাস গাছের যে চিপসগুলো ছিল, সেখান থেকে আমরা যে পাল্পগুলোকে পাইলাম, সেটার মধ্যে 90 থেকে 94% কিন্তু সেলুলোজ। একে উড পাল্প একে কন্ডিশনিংয়ের জন্য নির্দিষ্ট চাপে আর্দ্রতায় রেখে দেওয়া হয়, যাতে বায়ু থেকে নির্দিষ্ট আর্দ্রতা সে গ্রহণ করতে পারে। নিয়ন্ত্রণ অবস্থায় শিটগুলোকে নির্দিষ্ট জানা ওজনে ভিসকোস রেয়ন তৈরির জন্য জমা করা হয়। পাল্প শিটগুলোকে এটাই আর কি, এটাই কন্ডিশনিং প্রসেস। তার মানে কি, সেলুলোজ বিশুদ্ধ করার পরে আমরা যে পাল্পগুলোকে পাইলাম, উড পাল্পগুলো বা ইউক্যালিপটাস গাছের কাঠের পাল্পগুলোকে, সেটাকে আমরা বাতাসের আর্দ্রতার মধ্যে রেখে দেব, নির্দিষ্ট তাপে এবং চাপে আর্দ্রতার মধ্যে রেখে দেবো, যেটা বাতাসের আর্দ্রতা সে শোষণ করতে পারে এবং এক নির্দিষ্ট ময়েশ্চার, বাতাসের আর্দ্রতা সে গ্রহণ করতে পারে। এইটাই হলো কন্ডিশনিং। এরপরে আসলো হলো স্ট্রিপিং ব্যাপারটা কি, তারপর কন্ডিশনকৃত উড পাল্পগুলো, কিছুক্ষণ আগে আমরা যেটা কন্ডিশনিংটা করলাম, সেগুলোকে কস্টিক সোডার দ্রবণে, এই দ্রবণটাতে প্রায় হয় হলো 17.5% কস্টিক সোডার দ্রবণটাতে ক্রিয়া করাতে হয়, যাকে মার্সেরাজিং বলা হয়। আমরা মার্সেরাজিং সম্বন্ধে মনে হয় এর আগে আলোচনা করেছি, না হলে আমার কিন্তু মার্সেরাজিং নিয়ে একটা ভিডিও আছে, সেটা তোমরা পড়লে দেখলে ভিডিওটাতে তোমরা কাপড়কে বা কটন কাপড়কে কিভাবে মার্সেরাইজ করা হয় সেই জিনিসটা তোমরা জানতে পারবা, কক্ষ তাপমাত্রায় কিভাবে করতে হয়। তো সেটার সাথে এটার অনেকখানি সম্পর্ক আছে, বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি।
আচ্ছা, তারপরে কি এটাকে কন্ডিশনিং মার্সারাইজিং বলা হয় বা স্ট্রিপিং প্রসেস বলা হয়। মানে এটাকে যেমনই আমাদের রিয়নের ক্ষেত্রে এটাকে স্ট্রিপিং বলতেছি, কটনের ক্ষেত্রে এটাকে আমরা মার্সারাইজিংই বলতাম, বা এখানেও যদি আমরা মার্সারাইজিং করা হয় বলি খুব একটা বেশি ভুল হবে না। আচ্ছা, এরপর কি কস্টিক সোডা দ্রবণে সমভাবে ভিজাতে হবে। এমত অবস্থায় উড পাল্পের ডিগ্রি অফ পলিমারাইজেশন ডিপি হবে 1000। যেমন 1000 মানে এটাকে ডিপি বলা হয় আর কি, এখানে পলিমারাইজেশন ঘটতেছে আর কি, মার্সারাইজিংয়ে এটা পলিমারাইজেশন ঘটতেছে। আচ্ছা, এর মধ্যে হেমিসেলুলোজও থাকে আর কি। এই হেমিসেলুলোজ কস্টিক সোডা দ্রবণে দ্রবীভূত হয়, যা স্ট্রিপিং প্রণালীতে ব্যবহৃত হয়। আচ্ছা, উচ্চ ডিপি সেলুলোজগুলো সোডা সেলুলোজে পরিণত হয়ে যায় এবং অতিরিক্ত যে কস্টিক সোডা দ্রবণে যার মধ্যে হেমিসেলুলোজ বিদ্যমান থাকে তাকে হাইড্রোলিক প্রেস দ্বারা চাপ দিয়ে দূরীভূত করা হয়। তারপরে কন্ডিশন পার্টগুলোকে স্ট্রিপিং ট্যাঙ্কে নেওয়া হয়। তারপর শিটগুলোকে ঘূর্ণায়মান ছিদ্রযুক্ত স্টিলের প্লেট দ্বারা চালিত করা হয় এবং কাস্টিক সোডা দ্রবণে স্ট্রিপিং ট্যাপে যোগ করা হয় এবং শিটগুলোকে স্ট্রিপিং করা হয় যতক্ষণ পর্যন্ত এটি ডার্ক ব্রাউন কালার ধারণ না করে। এতে 1 থেকে 14 ঘন্টা সময় লাগে। পরে কস্টিক সোডা দ্রবণে ড্রেইনের মাধ্যমে বের করে ফেলা হয় এবং শিটগুলোকে ঘূর্ণায়মান প্লেট দ্বারা চাপ দিয়ে কস্টিক সোডা দ্রবীভূত করা হয় এবং ভিজা শক্ত সেলুলোজ শিট তৈরি করা হয়। তাহলে হলোটা কি, ব্যাপারটা কি হলো, এখন আমাদের কন্ডিশনিং করার পরে আমরা কাস্টিক সোডা দ্রবণে যেটা প্রায় 17.5% দ্রবণ, তো সেই দ্রবণের মধ্যে আমরা এটাকে নির্দিষ্ট তাপে রাখে আমরা এটাকে ঘোরাতে থাকবো। এখানে কি হেমিসেলুলোজটা দ্রবীভূত হয়ে যাবে। আমরা কিন্তু তার আগেই জানতাম যে আমরা যে উড পাল্পটা পেয়েছি সেটার প্রায় 90 থেকে 94%ই হলো সেলুলোজ, কিন্তু 100% না, তাই না? তাহলে 90 থেকে 94 যদি হয় তাহলে 6 থেকে 10% এখনও কিন্তু আমার অপদ্রব্য আছে। এটা কিন্তু সেই হেমিসেলুলোজ। তো এই হেমিসেলুলোজটাকে আমরা এই স্ট্রিপিং পদ্ধতির মাধ্যমে 1 থেকে 14 ঘন্টা সময় লাগবে। আমরা এটাকে ঘুরাবো ছিদ্রযুক্ত স্টিলের রোলারের মাধ্যমে। সেইখানে যখন আমরা এই জিনিসটা ঘুরতে থাকবে তখন এটা আরও বেশি হেমিসেলুলোজটা আরও বেশি দ্রবীভূত হয়ে যাবে এবং হয়ে যায় এইটা হেমিসেলুলোজটা আমরা আলাদা করে ফেলতে পারবো। যত বেশি দ্রবীভূত হবে তত আমরা আলাদা করতে পারবো। তাহলে আর থাকবেটা কি, যে জিনিসটা থাকবে সেটা হলো ওই উড পাল্পগুলো, ঠিক আছে? এরপরে আমরা কাস্টিক সোডার দ্রবণটা যখন ড্রেন করে ফেলবো তখনকার এইটাকে প্রায় ডার্ক ব্রাউন কালার, হ্যাঁ বাদামি কালার, খুব মানে গাঢ় বাদামি কালারের বর্ণ ধারণ করবে। যেটা করবে এটাই অ্যাকচুয়ালি সেই মানে আমাদের কাঙ্ক্ষিত সেই মানে ইয়েটা কি নাম পার্কগুলো আর কি। এবং এই চাপ দিয়ে কস্টিক সোডা দ্রবী করার পরে যেটুকু থাকবে সে ভিজা শক্ত সেলুলোজ শিট তৈরি করা হবে। নেক্সটে আমরা আলোচনা করব শেডিং বা কাটিংয়ে, সেখানে তোমাদেরকে আরও ডিটেলস ধারণা পাবা এই 4টার পরে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা বাকি 4টা ধাপ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।